চলছে ভোটের ইকুয়েশন। ভোট এগিয়ে আসছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে। আমেরিকায় গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই ভোট হবে। সুতরাং ভোট নিয়ে আর বোধহয় কোনো সন্দেহ না থাকারই কথা, যদিও সন্দেহটা চতুর্দিকে ডালপালা মেলছে। অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করছেন যে ভোট হবে না। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তো বলেই দিয়েছেন ফেব্রুয়ারিতে ভোট হবে না। সার্জিস আলম তো বলেই দিয়েছেন শাপলা না দিলে কে ভোট করে, কে ক্ষমতায় যায়, কে ক্ষমতায় গিয়ে মধু খায়, সেগুলো দেখে নেব। এই ব্যাপারগুলো তো হচ্ছেই, তার মাঝেও হয়তো ভোট হবে। ভোট হবে বলেই ভোটের নানা ধরনের যে আয়োজন, সেই আয়োজনের প্রস্তুতিতে কিন্তু একেবারে সাজ রব পড়ে গেছে। ভোটে জোটে কারা থাকবে, কে কোন জোটে থাকবে, ভোটে কার জোটে কতজন হেভিওয়েট প্রার্থী থাকবেন, সেই আলোচনাগুলোও শুরু হচ্ছে। ভোটের সব থেকে আলোচিত দল, আলোচিত চরিত্র তো বিএনপি। এখন বিএনপিকে কেন্দ্র করে একটা বড় জোট হচ্ছে এবং বিএনপির সমমনাদের নিয়ে বিএনপির যে জোট, সেই জোটের হেভিওয়েট প্রার্থী অনেকে রয়েছেন। হেভিওয়েট বলতে হচ্ছে দলের ভোট থাকুক আর না থাকুক, দলের নেতা, চেয়ারম্যান এবং সেক্রেটারি, এই দুইজনকে তো বিএনপির নমিনেশন দিতেই হবে। সেই বাধ্যবাধকতা থেকে যদি 10টা দলকে অ্যালায়েন্সে নেয় বিএনপি, তাহলে 20টা আসন তাদেরকে ছাড়তে হবে। তাহলে ছাড়তে হলে কোন কোন আসনে তাদেরকে ছাড়বে, কিংবা সেই আসনে তাদেরকে ছাড়া আদৌ সম্ভব কিনা, সেই আলোচনাগুলো শুরু হয়েছে এবং সেটা নিয়ে দৈনিক যুগান্তর একটা বেশ ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে। সেখানে কে কোন আসন, বিশেষ করে বিএনপির শরিক যারা হচ্ছে, যাদের সঙ্গে বিএনপি জোট করছে বলে মনে হচ্ছে, সেই শরিকের হেভিওয়েট প্রার্থীরা অর্থাৎ তারকা নেতারা কোথায় কোন আসন থেকে ভোট করতে চলেছেন, সেটা জানার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভোটের কথা, জোটের কথা। ভোটে জোটে সব কিছু একাকার। এখন ভোট হলে জোট হবে, জোট না হলেও ভোট হবে। কিন্তু ভোট হলে যদি জোট হয়, সেই জোটে কারা থাকবে? যেমন বিএনপির জোটে যুগান্তরের এই লেখায় গণ অধিকার পরিষদকে ধরা হয়েছে। কিন্তু আমরা সাম্প্রতিক যে তথ্য জানি যে গণ অধিকার পরিষদ সম্ভবত বিলুপ্ত হচ্ছে, বিলুপ্ত হয়ে তারা এনসিপিতে যোগদান করছে। এনসিপির নেতার ভাষ্য অনুযায়ী যে দল অনেকগুলো বিলুপ্ত হবে, বিলুপ্ত হয়ে একটা দল হবে, কিন্তু সেই একটা দলের নাম হবে এনসিপি। সেই ক্ষেত্রে বিএনপির এই জোটে যাদেরকে ভাবা হচ্ছে, তাদের অনেকে সেই এনসিপিতে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। যেমন গণ অধিকার পরিষদ, যেমন গণসংহতি আন্দোলন, যেমন এবি পার্টি, তাদেরকে ভাবছে যুগান্তর যে বিএনপির সঙ্গে তারা জোট করবে এবং তারা জোট করে ভোট করবে। যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিন। তারা বলছে বিএনপির শরিক হেভিওয়েট নেতারা কে কোন আসন চান। সেখানেই তারা বিস্তারিত খবরে যেটা বলছে সেটা হচ্ছে যে খোঁজ নিয়ে জানা গেছে বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা ছিলেন, তাদের মধ্যে এসব আসন ভাগাভাগি হবে। এটা মাথায় রেখে ছোট দলের এক ঝাঁক বড় নেতা প্রচারেও নেমে গেছেন অলরেডি। 2024 সালের নির্বাচনের আগে 20 দলীয় জোট ভেঙে সমমনাদের নিয়ে যুগপৎ আন্দোলনে নামে বিএনপি। সে সময় তাদের সঙ্গী হয় গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দলগুলো, এর বাইরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, আমার বাংলাদেশ এবি পার্টি, গণফোরাম, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে রাজপথে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে সরব ছিল। সূত্র বলছে গণতন্ত্র মঞ্চের শরিকদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি জাসদ রবের সভাপতি আসম আব্দুর রব, তিনি লক্ষ্মীপুর 4 থেকে নির্বাচন করবেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, তিনি নির্বাচন করবেন বগুড়া 4 আসন থেকে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করবে। তার সাধারণ সম্পাদক সাইফুল হক,
তিনি ঢাকা ৮-এর মতো গুরুত্বপূর্ণ আসনে নির্বাচন করতে চান। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, যার দলও এনসিপিতে বিলুপ্ত হওয়ার কথা শোনা যাচ্ছে, সেই জোনায়েদ সাকি নির্বাচন করতে চান ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে। ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, তিনি নির্বাচন করতে চান জামালপুর ৫ আসন থেকে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কায়ুম কিশোরগঞ্জ ৫ আসন থেকে নির্বাচন করতে চান। শারীরিক অসুস্থতার কারণে আসম আব্দুর রব, তিনি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন তাহলে লক্ষ্মীপুর ৪ আসনে তার স্ত্রী তানিয়া রব, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। এছাড়া 12 দলীয় জোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর ১ আসন থেকে নির্বাচন করতে চান। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ ৫ আসন থেকে নির্বাচন করতে চান, অর্থাৎ কিশোরগঞ্জ ৫-এ দুইজনের চাহিদা রয়েছে। জাতীয় পার্টির জাফর মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, তিনি কুষ্টিয়া ২ আসনে নির্বাচন করতে চান। দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নবাব আলী আব্বাস মৌলভীবাজার ২ আসনে নির্বাচন করতে চান। বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর ১ আসন থেকে নির্বাচন করতে চান। জমিয়তি উলামায়ে ইসলামের মাওলানা রশিদ বিন ওয়াক্কাস যশোর ৫, উবাইদুল্লাহ ফারুক সিলেট ৫, খেলাফত মজলিসের আব্দুল বাসিদ আজাদ, তিনি হবিগঞ্জ ২ এবং ডক্টর আহমদ কাদের হবিগঞ্জ ৪ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অবশ্য খেলাফত মজলিস এবং জমিয়তে উলামায়ে ইসলামপন্থীদের জোটে যদি যায় তাহলে বিএনপির জোটে থাকছে না, এমন কথাও বলা হয়েছে। এর বাইরে এলডিপির চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ চট্টগ্রাম ১৪ আসনে, দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ কুমিল্লা ৭ আসনে, যদিও ওলি আহমেদের ব্যাপারে সন্দেহ রয়েছে, তিনি বিছানাগত, তিনি অনেকটা মৃত্যুসজ্জায়, তার নির্বাচন করার ক্ষমতা হয়তো থাকবে না, সেই ক্ষেত্রে তার ছেলে নির্বাচন করতে পারে, এমন কথাও রয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থক, তিনি আলোচিত ঢাকা ১৭ আসনে, যে ঢাকা ১৭ আসনকে আলোচনায় এনেছিলেন হিরো আলম মোহাম্মদ এ আরাফাতের প্রতিদ্বন্দ্বী হয়ে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী ৩ আসনে নির্বাচন করতে চান, যদিও পটুয়াখালী ৩ আসনে সেখানে গণসংযোগ করতে গিয়ে বাধার মুখে ঢাকায় ফিরতে বাধ্য হয়েছিলেন তিনি, অর্থাৎ সেখানকার বিএনপির নেতারা তাকে মেনে নেয় না। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান, তার চাহিদা ঝিনাইদহ ২ আসন। গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা ৬ আসন। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ফেনী ২ আসন, যদিও এবি পার্টি এনসিপিতে বিলুপ্ত হচ্ছে এমন কথা আমরা শুনছি। ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, তিনি ঢাকা ১৩-র মতো গুরুত্বপূর্ণ আসনে নির্বাচন করতে চান। গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত অর্থমন্ত্রী এএসএম কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া, তিনি হবিগঞ্জ ১ আসন থেকে নির্বাচন করতে চান। জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল ২ আসন থেকে, যেটা মাশরাফি বিন মুর্তজার আসন ছিল আওয়ামী লীগের আমলে, সেই আসন থেকে নির্বাচন করতে চান। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ২০১৮ সালের নির্বাচনে নৌকার হেভিওয়েট প্রার্থী মাশরাফি বিন মুর্তজার বিপক্ষে লড়েছিলেনও, অর্থাৎ তিনি নির্বাচন করেছেন মাশরাফির বিরুদ্ধে একবার। কর্নেল অলি আহমেদ নির্বাচন না করলে চট্টগ্রাম ১৪ আসনে তার ছেলে অধ্যাপক ওমর ফারুক সানি প্রার্থী হবেন, এমন তথ্যও জানা গেছে। নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, তিনি যুগান্তরকে যেটা বলেছেন সেটা হচ্ছে, আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, ঢাকা ৮ আসনে নির্বাচন করব, এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছি, এটা আমার নিজের এলাকা। অন্যান্য নেতারাও বিভিন্ন কথা বলেছেন, তাদের মতামত জানিয়েছেন। তাদের মতামত সেটা হচ্ছে যে তারা তাদের আসনে, তাদের যে কাঙ্ক্ষিত আসন সেই আসনে তারা নির্বাচন করতে চান, এবং তাদের অধিকাংশেরই ভাষ্য সেটা হচ্ছে যে বিএনপি থেকে এক ধরনের গ্রিন সিগন্যাল তাদেরকে দেয়া হয়েছে। গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে বলেই তারা তাদের কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন, কর্মকাণ্ড চালাচ্ছেন। কিন্তু বিএনপি থেকে এর আগে নুরুল হক নূরকেও গ্রিন সিগন্যাল দেয়া হয়েছিল, কিন্তু বিএনপির শীর্ষ নেতৃত্বের
শরিকদের সেই গ্রিন সিগন্যাল বিএনপির তৃণমূল নেতৃত্ব মানেনি, নুরুল হক নূরকে প্রতিরোধ করেছিল, তাকে সেই এলাকাতেই পটুয়াখালী 3 এলাকাতে যেতেই দেয়নি, রাস্তা অবরোধ করে একেবারে বৃষ্টি অবস্থা তৈরি হয়েছিল, সেখানে পুলিশ প্রোটেকশনেও নুরুল হক নূর এলাকায় যেতে পারেননি, শেষে ঢাকায় ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। তারপর থেকে নুরুল হক নূরের আচরণ বিএনপি বিরোধী আচরণের দিকে গিয়েছে এবং অনেকে মনে করেন যে গণ অধিকার পরিষদ মূলত জামাতের জোটে যাবে। এখানে অনেকগুলো দল যারা শেষ পর্যন্ত হয়তো বিএনপির সঙ্গে নাও থাকতে পারে, যেমন এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এই বেশ কিছু দলের নাম শোনা যাচ্ছে যারা বিলুপ্ত হয়ে এনসিপিতে, যদি নতুন প্ল্যাটফর্মের নাম এনসিপিই হয়, তাদের চাহিদা এনসিপিই হবে। যাই হোক, তারা সবাই ভেঙে নিজের দল ভেঙে একটা দলে রূপান্তরিত হচ্ছে। সেই ক্ষেত্রে কোন পরিস্থিতি তৈরি হবে সেটাও একটা বড় বিষয়। বিএনপির তরফ থেকে বিভিন্ন ইনফরমেশন জানা যায়, তাতে হচ্ছে যে বিএনপি আগামী নির্বাচনে শরিকদের জন্য 20টির বেশি আসন ছাড়তে চায় না। 20টি আসনে ছেড়ে 280টি আসনে বিএনপি নির্বাচন করতে চায়। এটা হচ্ছে তাদের অবস্থান। সেটা যত বড় শরিকই আসুক, 20-এর বেশি আসন তারা ছাড়বে না, এরকমটা কানাঘোষা শোনা যাচ্ছে। সেই ক্ষেত্রে এনসিপি যদি তাদের জোটে আসে, তাহলে এনসিপি বিভিন্ন দল ভেঙে তাদের নেতাদের নিয়ে এসে যত বড় প্ল্যাটফর্মই তৈরি করুক না কেন, শেষ পর্যন্ত এনসিপি হয়তো 8 থেকে 10টার বেশি আসন তারা বিএনপির কাছ থেকে বাগাতে পারবে না। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে নির্বাচনের ডামাডোল? দর্শক, আপনার কি মনে হয়? বিএনপি কি সত্যিই এই হেভিওয়েটদের নমিনেশন দিয়ে একটা মানে সবাইকে নিয়ে সমঝোতা করে সরকার গঠনের দিকে যাবে, নাকি শেষ পর্যন্ত যদি জনপ্রিয়তা মনে করে যে একার জনপ্রিয়তাই যথেষ্ট, সেই ক্ষেত্রে একা একাই নির্বাচন করবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।